আমাদের টেপি ছোটোবেলার বন্ধুর সঙ্গে দেখা হচ্ছিল। হ্যাঁ, ছোটোবেলা সেই স্কুলে পড়তো না, স্কুলে পড়ার সময় তখনকার বান্ধবীর সাথে দেখা হয়েছে আমাদের টেপির। টেপি, তোমার বান্ধবীকে জিজ্ঞেস করেছো যে বান্ধবীর কটা বয়ফ্রেন্ড আর কটা বর? বান্ধবী কি বয়ফ্রেন্ড আর বর ছেড়ে আবারও কি বাপের বাড়ি পড়ে আছে কিনা? বান্ধবীর বাচ্চা কাচ্চা আছে জিজ্ঞেস করেছো? আহারে আমার টেপি কিন্তু দুঃখী মা। মাঝে মাঝে টেপি স্বামীর ভিডিও খুলে বাচ্চাটাকে দেখে আর কাঁদে। এটা আমাদের ফোকলা বলেছিল, না না বাচ্চাটাকে দেখে আর কাঁদো। অথচ বাচ্চার শরীর খারাপ, মা জানতেই পারলো না, মা অনুভবই করতে পারলো না। কাল নয় জানতে পারেনি বাবা ভিডিও দেবে তবে তো মা হুঁশ আসবে যে বাচ্চা অসুস্থ, সেটা মা জানতে পারেনি। কিন্তু ভিডিও দেওয়ার পরেও মায়ের কিন্তু উপরে দাঁত কাটানো থামেনি না। ওরে বাবা, বিয়ে বাড়ি না, যার বিয়ে তার দুম নেই, পাড়াপড়শির ঘুম নেই, বিয়ে বাড়ি ঠাম্মি আসছে, সেই লেভেলের কেনাকাটা। এখন তো নাচ মানে ওই কী যেন ধর ভুলে যাই, ওই ভাইটার নাম কি জান, নাল্লার বউ তো সাজবে। হ্যাঁ, ওই নাল্লার, দেখো ওকেও দেখাতে হবে, নাল্লার বউ তো সাজবে। হ্যাঁ হ্যাঁ, নাল্লার বউয়ের জন্য হাট থেকে জামা কাপড় কিনতে গেছে। 12 মাস কেনা ফুরায় না, কেনে তো ওই হাটের কমা কমা মাল, ওই জন্য বেশি দিন পরতে পারে না। তোমরা, আমি নাইটিটা কবে থেকে পরে আছি বলো তো? তোমরা কিন্তু কালারটা একই রকম দেখে যাচ্ছ, একইভাবে দেখে যাচ্ছ। যদিও আমি কাজ মাজ কম করি হয়তো সে কারণেই, কিন্তু গায়েরও তো একটা ঘষাঘষির মানে গায়ের ভেতরে তো নাইটিটা ঘষাঘষি হচ্ছে, অন্য অন্য কোনো ঘষাঘষি না। চলো বলদি, তোকে টাইম দিচ্ছি শুধরে যেতে। আমার পেছনে না পড়ে একদম মুখে সেলোটেপ মেরে নাও, বুঝেছ? মুখটায় সেলোটেপ মারো। কারণ মায়াপুরে চলে গেছিলাম 3 মাসের সংসার, জানো? প্রমাণ দিতে পারবে? কে বলেছে কথাটা? কে? গয়না বিক্রি করে? বাবা, গয়না বিক্রি করে সংসার পেতেছিলাম? গয়না ফুরিয়ে গেছে আবার সে লাত মেরেছে? ওরে, ওকে দেখতেই তো তুমি গেছিলে কাটা ড্রেস পরে। আমার কাছ থেকে হাতছানি করে তোমার ওই থায়ের ভেতরে নেওয়া বলে, তাই কারণেই তো তুমি গেছিলে। নাহলে ওই পোশাক পরে তুমি আমাকে দেখতে গেছিলে? আমার তো মনে হয় না। দেখো, এইগুলো আমি কিছুই বলতাম না। তুমি যদি আমাকে উলঙ্গও দেখতে আসতে তাও আমি বলতাম না। তা বলতে হলো কেন? বলতে হলো কেন? তুমি আমাকে খুঁচিয়ে যাবা আর তুমি গুঁতো খাবা না, তাই হয়? না 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 না, তোমাকে আবারও খোঁচানোর সময় দিচ্ছি, শুধরে যাও, না হলে গুঁতনটা ভালোভাবেই খাবে। বলছি, দেখো, মায়াপুরে আসল সত্য ঘটনাটা আজকে তোমাদেরকে আমি বলবো। তার আগে টেপির কিছু সত্য ঘটনা বলবো, ছেলে সংক্রান্ত। কারণ সন্তানের মা কিনা বান্ধবীর সাথে দেখা হয়েছিল। ওরে আমার বান্ধবী, দেখ বান্ধবীর তোর ক্যামেরায় আসতে কেমন নিজেকে লজ্জাবোধ করছিল, কিন্তু তাও নিলি লজ্জা। এই লজ্জা করে না তোর এইসব বান্ধবীদের যখন সংসার করতে দেখিস? তোর 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 তো আমার মনে হয় ওন্না দিয়ে মুখ ঢাকা উচিত ছিল। নির্লজ্জ বেহায়ার মতো ক্যামেরা খুলে ভিডিও করতে চলে আসিস, তোর তো মুখ লুকিয়ে রাখা উচিত। তোর মুখে চোখের যা কালি চুন কালি লেগেছে। চলো স্কিপ করো না, পুরো ভিডিও দেখো। অনেকটা ভিডিওটা করেছি কারণ ইতর মায়ের কত কষ্ট না। আর ইতর মা এইরকম নিষ্ঠুর পাষণ্ড অসহ্যকর জানোয়ার জন্তু, ওর মায়ের কাছে তো এই শিক্ষা পেয়েছে। হ্যাঁ, ওকে যতবার গালাগালি দেবো, ওর মাকে তার ডবল গালাগালি দেবো। অসভ্য জন্তু, মেয়ে খাটিয়ে খাওয়ার জন্য মেয়েটার সাথে সাথে দুধের শিশুটার ভবিষ্যৎ নষ্ট করেছে। সে যাই হোক, মারা তো অন্তর্যামী হয় জানি, বাচ্চার কিছু হলে মারা টের পায়। তো যাই হোক, ফোকলার মুখে আমরা শুনেছিলাম এই মা ভীষণ কাঁদে, কষ্ট পায় সন্তানের জন্যে। মাঝে মাঝে তার জন্যই তো ফোকলা আরও বেশি করে আদর করতো, বেশি করে ওকে বুকে জড়িয়ে রাখতো, বেশি করে, মানে পুরুষকে ক্যাপচার করার একদম ফ্যান্টাস্টিক ওর অভিজ্ঞতা। কারণ বাচ্চার কথা মনে পড়ছে, শোনা তুমি আমাকে জড়িয়ে ধরো আরও বেশি করে, আরও জোরে, আরও করছে, আমার আরও ওর কথা মনে পড়ছে। তোমার বুকে মাথা রেখেই আমি ওর কথা একটু ভুলে থাকি। চলো স্কিপ করো না, পুরো ভিডিও দেখ। গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মা আমার মা, জনম জনম মা।
তা কালকে অনেক কটা কমেন্ট, মানে অনেক জায়গায় অনেকজন ভিডিও নামিয়েছে মায়ের বাচ্চার এরকম অসুস্থ অথচ মা কীভাবে দাঁত মেলিয়ে মেলিয়ে ভিডিও করছে বা ইয়ে করছে। কালকে আমি এই বিষয়টা নিয়ে কিছু বলিনি একটাই কারণে, কারণ অ্যাকচুয়ালি কালকে যে ওর অসুস্থতা সেটা তো মা ভিডিও না এরা পাবলিক করা পর্যন্ত জানতে পারছে না। যদিও মায়ের আর সন্তানের হৃদয়ের তো সেই টানটা তো আর নেই যে একটা মা বাচ্চা অসুস্থ হলে মা অটোমেটিক জানতে পারবে, জানো তো। এটা হচ্ছে মা সন্তানের কানেকশান একটা থাকে, যে বাচ্চা কোথাও না কোথাও অসুস্থ হয়েছে বা বাচ্চার কোনো প্রবলেম এসেছে, মাকে কিন্তু ভগবান আলাদাভাবেই জানান দেয়। এটা আমরা ছোটোবেলা থেকে দেখেছি। আমার ছেলে মেয়ের ক্ষেত্রে তো আমার হয়েছেই, যে কোথাও না কোথাও ওদের শরীর খারাপ বা কোনো প্রবলেম হলে আমার কাছে আগাম একটা কেমন যেন মনটা ভালো লাগে না, মনটা খচখচ করে, শরীরটা কেমন যেন অস্বস্তি লাগে, বারবার মনে পড়ে যে কী জানি কী হলো না হলো। আমি তো আমার ছেলে বা মেয়ে বাইরে থাকলে একবার রিং করে আমি ছেড়ে দিই। এবার যদি ট্রাফিক পার হচ্ছে কি না, বা আমার ফোনটা হয়তো এমন টাইমে সিচুয়েশানে রয়েছে সেই সময় আমার ফোনটা বেজে উঠলো, ওটা অন্য মনস্কের জন্য ওর কোনো ক্ষতি হলো কিনা, এগুলো নিয়েও আমি কিন্তু ভীষণ টেনশানে করি। আমার ছেলে এক এক সময় ঘুমিয়ে পড়ে, তা সেই সময় যদি আমি ফোন করি, আমাদের তো দোকান খোলার পার্টিকুলার একটা টাইম থেকে যায়, সেই সময় ধর ঘুমিয়ে পড়েছে, উঠলো, এবার আমি ধরো বকবো বা বাবা রেগে যাবে যে দোকানটা খুলতে লেট হচ্ছে, সেই সময় কিন্তু আমি ওকে সবসময় বলি, অর্ক যতই লেট হোক 5 মিনিট দেরিতে দোকান খুলবি, কিন্তু গাড়ি আসতে চালিয়ে আসবি। ও হয়তো ভাবছে মা রেগে যাবে বা বাবা বকবে, এই জন্য একটু হয়তো গাড়িটা জোরে চালিয়ে ফেললো। বা ঘুমের রেস্টটা বিকেলবেলা অনেক সময় হয়তো ঘুমটা আরামদায়ক ঘুম, শোনো অ্যাকচুয়ালিতে এরা আরামকে দ্বারাই মানুষ হওয়া ট্যাবলেট। তা সেই জায়গায় এদের আরামটা এদের শরীরের ভেতরে বেশি, সেই জায়গায় ফট করে উঠে হুটোপাটা করে বেরোতে গিয়ে যদি কোনো কিছু হয়, আমি ফার্স্ট ফোন করেই এটাই বলি, অর্ক দেরি হলেও এখন তুই গাড়ি স্টার্ট দিলে কিন্তু আস্তে চালাবি, একদম গাড়ি জোরে চালিয়ে আসবি না, ঠিক আছে মা। এইটা মা সন্তানের শরীর খারাপ, সে যেখানেই থাকুক যেখানেই হোক, এটা মায়ের একটা আত্মার টান, এটা মা নিজে ফিল করবে। এটাই তো বলে নারীর টান, এটাই তো বলে মা আর সন্তানের একটা আশ্চর্য রকম টান, যেটা দেখা যায় না, কিন্তু মা সন্তানের জন্য কোথাও না কোথাও কাতর হয়ে পড়ে। তো সেইখানে মায়ের তো কোনো যায় আসেই না, মা তো মানুষকে বুঝতেই মানে ও তো ভুলেই গেছে যে ও একটা বাচ্চা কোনো না কোনো সময় জন্ম দিয়েছে, সেই বাচ্চাটা ওর পেটেই ছিল, এটা ও পুরো ভুলে গেছে বেমালুম। তাই সত্যি এটাকেই রাক্ষসী মা, অনেকে ওর কমেন্ট বক্সে লিখেছে, আমি বলছি না, না 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 আমি বলছি না, ওর কমেন্ট বক্সে লিখেছে, ভালো করে দেখো ওর কমেন্ট বক্সে। তো এপি কী হাল, তোমার কমেন্ট বক্সে পজিটিভ কমেন্ট খুঁজতে গেলে এখন দূরবীন লাগবে, মানে আতশ কাজ দিয়ে দেখতে হবে। ওই আছে গোটা 10 আছে, পজিটিভ কমেন্ট নেই তা নয়, ওই গোটা 10 ওরা আছে, সেই চামুন্ডা তারাই ওর মানে এখনও অবধি ওকে বলে যাচ্ছে দারুণ ব্লগ। হ্যাঁ, দাঁত মেলাতে মেলাতে টোটোই গেল, দাঁত মেলাতে মেলাতে টোটো থেকে এলো, দারুণ ব্লগ। ভাই বোনের ওই যে নাল্লা নাল্লা নামটা আমার ভীষণ ফেভারিট, মানে পছন্দ হয়েছে নাল্লা। এই যে নাল্লা সকালবেলায় উঠে একবারে বোন মা নিয়ে একবারে নাল্লোচের মতো দাঁত মেলিয়ে বেড়াচ্ছে, একদম নোংরা ফ্যামিলি। পুরো পরিবেশটার ভেতরে বোধহয় ওদের পরিবারটা একটা নোংরা পরিবার, নোংরা একটা বস্তি পরিবার, একটা বস্তি, একদম বস্তি টাইপের বস্তি পরিবার। ওদের কোনো যায় আসে না। তো যাই হোক, আমার ওর সত্যিকারে বলতে ওর ব্লগিংয়ের মধ্যে কি খেলো কি খেলো না, ও না খেয়ে আছে কি জামা প্যান্ট পরে আছে না খুলে আছে, আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ নোংরার প্রতি আশা এক্সপেকটেশান কিছু রাখাই নেই। তাহলে যখন ওর কাছে আমি কোনো এক্সপেকটেশান রাখিই নি, তাহলে আমার ওর মাছের ঝোল দিয়ে ভাত খাক বা আলু চচ্চড়ি খাক, ওর তো আবার নাচুনি ঠাম্মি আসুক বা নাচুনি ঠাম্মির সঙ্গে নাচ করে বেড়াক, ওকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ ও হচ্ছে ধার্তিকা বোঝ, একদমই। ও হচ্ছে একটা মানে অসভ্য, ইতর, নোংরা, একেবারে মানে থার্ড ক্লাস, যতগুলো গালি ওকে দেয়া যাবে কম হয়ে যাবে, কারণ ওর মায়ের শিক্ষায় বড় হয়েছে। ভাগ্যিস ভগবানের কৃপায়, ভগবান যা করে মঙ্গলের জন্য করে, ওর কাছ থেকে ওর বাচ্চা দূরে আছে। শুধু দূরে নেই, ওর প্রতি বাচ্চার টানও নষ্ট করে দিয়েছে ভগবান একেবারে।
কালকে এটা সবাই বলছিল যে বাচ্চার এরকম অবস্থা, দেখো মা বিয়ে বাড়ি নিয়ে ব্যস্ত, মা এখনও কেনাকাটা নিয়েই ব্যস্ত, দেখো বাচ্চার ভিডিও দেখার পরেও মা কেনাকাটা নিয়েই ব্যস্ত। এই যে এত ভিউয়ার্স বলেছে, এত ক্রিয়েটার্সরা ভিডিও নামিয়েছে, তাতে কিন্তু ওর কোনো রকমের হেলদোল হয়নি। কারণ ও বলেছে আমি কানে দিয়েছি তুলো আর পিঠে বেঁধেছি কুলো, তোমরা কি বললে আর কি বললে না কোনো যায় আসে না। 1-1.5 মাসের মধ্যে তোমরাও ভুলে যাবে, আমি আমার কুকীর্তি ছড়িয়ে যাব। তার জন্য কোনো ব্যাপার নেই, তোমরা তোমাদের মতো বলতে থাকো, আমি আমার কর্ম করতে থাকি। সে আবারও এখন হয়ে গেছে ও কাবাবের মধ্যে হাড্ডি, মানে ওর দাদা বৌদি একটু ঘুরতে যাবে, কিছু কেনাকাটা করতে যাবে, সেখানে ওর কেনার নেই, তবু দাদা বৌদির পেছন পেছন গেছে। কারণ বৌদি বিয়েবাড়ি যাবে, কি কিনবে না কিনবে, দাদা বৌদিকে কী দামে কিনে দিল না দিল, আর হচ্ছে ওরও একটু ব্লগিংয়ের, কতক্ষণ আর বাড়িতে থাকবে, যাই একটুখানি ব্লগিংয়ে একটু ইয়ে হবে। আর যদি আর এই নাল্লা ভাবছে যদি বোনকে নিয়ে যায়, কিছু এমন হলো কম টম পড়লে বোনের কাছ থেকে একটু চেয়ে টেয়ে নেবো, তাই সবাই সবার লাভের পিছনে ছুটেই গেছে, বেরিয়েছে। তাই প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি। আর একটা জিনিস জানো তো, আমার খুব বিরক্ত লাগে, আমি জানি না তোমাদের কেমন লাগে, ওই টেপির মা একটা অলক্ষী কড়াইয়ের মধ্যে তরকারি নিয়ে যখন খেতে বসে, এটা আমার পার্টিকুলার আমার, এটা আমি জানি না সবাই কি না, এই কড়াই ধরে নিয়ে যখন খেতে বসে না, আমার যে কতটা রাগ হয়, প্রচণ্ড কেন জানি না আমার রাগ লাগে। তরকারিটা কড়াই থেকে যে কোনো একটা গামলা বা বাটিতে ঢেলে নিয়ে সেটা নিয়ে বসে সবাই হাতায় করে করে বুফে বুফে যেমন খায় সেরকম খাক, পাতে তুলে দিক, বাটিতে দিক, যাতে দিক, কিন্তু তরকারিটা অন্তপক্ষে কড়াই থেকে নামিয়ে কোনো অন্য পাত্রে ঢালার পর যদি খায়, দেখতে সুন্দর লাগে। এই কড়াই থেকে নিয়েও অনেকে খায়, এটা আমার বাপের বাড়িতেও অনেক সময় দেখেছি, শ্বশুরবাড়িতেও দেখেছি যে এটা কোনো খারাপ তা নয়, কিন্তু এখন বর্তমানে কেমন যেন আমার চোখে বাধে যে আমরা যেহেতু কড়াই থেকে যে কোনো তরকারি, আর প্রত্যেকটা জায়গায় তরকারি ঢালার তার মানানসই পাত্র, যেটা সেটা তরকারি যেটা সেটা ঢেলে দিলে আমার আবার খুব রাগ ওঠে। মানে যে কোনো তরকারি ঢালার একটা নির্দিষ্ট পাত্র আছে, সেই তরকারিটা তার ভেতরেই ঢাললে বেশি সুন্দর লাগে দেখতে। মানে খাবো তো বসবো, হাতায় করে তুলে কিছুক্ষণের মধ্যে সার্ভ হয়ে যাবে, তরকারি কড়াই মড়াই গামলা মামলা খালি হয়ে যাবে, কিন্তু তবুও বলে না খেতে বসবো একটু সুন্দর, চোখে দেখতে সুন্দর লাগলে মনের শান্তিতে দেখবে খাওয়ার টেস্টও বেড়ে যায়। যেমন থালা গ্লাস পরিষ্কার থাকলে, যেখানটা খেতে বসছি সেই জায়গাটা একটু চকচক চকচক করলে একটু মনের আলাদা একটা শান্তি আসে। এগুলো হচ্ছে আমার, মানে যে কোনো গ্লাসে জল দিলে সেই গ্লাসটা সুন্দর থাকলে, যে কোনো থালায় খেতে দিচ্ছে, যে কোনো বাটিতে আমি তরকারি দিচ্ছি সেই বাটিগুলো একটু ভীষণ ডিজাইনার বা একটু সুন্দর, বেশ আকর্ষণীয় হলে, মানে আমার এরকম সারা জীবনই আমার এরকম যে একটু সুন্দর সব কিছু যেন একটু সুন্দরতার মধ্যে দিয়ে সার্ভ হয়। আমি যখন যে কোনো ঘুমাবো সেই বেড কভারটা একটু সুন্দর হতে হবে। অবশ্যই আমি বেশিরভাগ সাদা পছন্দ করি, কিন্তু কালারিংও দিই, বিস্কুটের জন্যে কালারিং বেড কভারও আমি পাতি, কিন্তু একটা টাইম ছিল একদম ভীষণ সাদা পছন্দ করি। একদম ফিটফাট একটা বালিশ, একটা বালিশের সুন্দর ওয়ার, তারপরে যে কোনো আমি যে কোলবালিশটা পা দেবো সেই কোলবালিশটা একটু সুন্দর, মানে একটুখানি মানে সব কিছু আমার একটু বেশি ভালো লাগে। একটা যে কোনো হালকা এসি চললে যে কোনো আমি বেড কভার গায়ে দিই, সেই বেড কভারটা একটু ভীষণ সুন্দর হোক, সে কাস্তে কাস্তে পুরনো হয়ে যাক, কাস্তে কাস্তে তার রং জ্বলে যাক, কিন্তু তবু সেটা ক্লিন হোক, একটু বেশ সুন্দর, একটা গায়ের ওপরে একটা হালকা চাদর দিলাম সেটা যেন দেখতে বেশ সুন্দর লাগে। মানে আমার ওই সব সুন্দর, মানে মন সুন্দর, সব সুন্দর সুন্দর, অবশ্যই সব কিছু সুন্দর হতে হবে, সব কিছু। একেবারে অসুন্দর হলে আমার কাছে চলবে না, সব কিছু পারফেক্ট অ্যান্ড নিট অ্যান্ড ক্লিন হতে হবে, নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। নিট অ্যান্ড ক্লিন মানে পরিষ্কার পরিচ্ছন্ন, এটা জাস্ট আমার রোগ। কিন্তু ওদেরকে যখন দেখি না খেতে দিতে কেমন যেন আমার গাটা, মানে আমার এর ভেতরে আমার নিজস্ব অস্বস্তি লাগে। তোমাদের কি লাগে? সত্যিকারে বলবো, আমার মতো কারা কারা, আমার মতন এইরকম মেন্টালিটি নিয়ে কারা কারা চলো। এইবার টেপি চলে গেল রাত মেলাতে, ওর যে বাচ্চাটার কষ্ট হচ্ছে, ওর যে সত্যি বাচ্চাটার শরীর খারাপ, ও তো স্বামীর ব্লগ দেখেই না। আমি কি বলে ফেললাম, আত্মার
নিতান্ত দূরে থাক, ও তো ওর স্বামীর ব্লগ দেখেই না। কিন্তু ফোকলার মুখে আমরা শুনেছিলাম ও নাকি ওর স্বামীর ব্লগ দেখে, মাঝে মাঝে দেখে, আর বাচ্চাটার জায়গাটা বেশি করে দেখে কাঁদে, মানে কাঁদতো, মানে লুকিয়ে লুকিয়ে। কতদিন আমি আমার বাচ্চাটাকে দেখিনি, কতদিন আমি আমার বাবার সোনাটাকে ছুঁইনি, কতদিন আমি আমার বাবার সোনাটাকে আদর করিনি, কতদিন আমি আমার বাবা সোনাকে আম্পি করিনি, কতদিন আমার বাবা সোনাকে একটু আমি নিজের হাতে দুটো ভাত মেখে খাইয়ে দিইনি। আমার এত বড় ধেড়ে মেয়ে বেড়াতে গেছে, ও তো নিজে দেখছে প্রত্যেকটা সিন যদি ওর বাবা মাকেও দেখাতে পারে ভিডিও কলিং করে, মানে ও যে কতটা খুশি হচ্ছে, আমাকে কোন আটটা কততে, আমার সে সময় কিন্তু চোখ খোলে না। আর আমার তার মধ্যে হচ্ছে কি, আমার ফোন সাইলেন্ট থাকে, আমার কিন্তু দুটো ফোনই সাইলেন্ট থাকে, রিংটোনে মাঝে মাঝে এদের ধ্যাদানি খেয়ে রাখতে হয়, এদের ধ্যাদানি খেয়ে রাখতে হয় রিংটোনে, যে হ্যাঁ তোমাকে ফোন করলে পাওয়া যায় না, এই না, তখন মাঝে মাঝে ওদের সামনে দেখিয়ে রিংটোনে রাখি, চোখটা খুবই চুলকাচ্ছে, তো সেই সময় মাঝে মাঝে রিংটোনে রাখি, না হলে সাইলেন্ট থাকে। তাই সেই জায়গায় আমার মেয়ে ভোরবেলায় ফোন করেছে, ওরা বৈদ্যনাথ বেরিয়ে গেছে বোধহয়, কেদারনাথ থেকে বৈদ্যনাথ বেরিয়ে গেছে, তো সেখানে ফোনটা করেছে, আমি ফোনটা তুলিনি, তা দেখি মিস কল হয়ে রয়েছে, তা আমি তারপর ঘুম থেকে উঠে ফোন করলাম, সাথে সাথে ভিডিও কল করেছে, বলছে মা তুমি সিনটা দেখতে পেলে না মা, এই এত সুন্দর সিন মা, তুমি দেখতে পেলে না, এখানে নেটওয়ার্কটা একটু ভালো ছিল, তাই ভাবলাম তোমাকে দেখাবো। বাবাকে মাকে সমানে ভিডিও কল করে, মানে ও যা যা দেখছে সেই সব জিনিসগুলো মা বাবাকে দেখাতে পারলেও শান্তি। আমাদেরও কোথাও না কোথাও একটু, যখনই ও বাইরে যায় যা বলে, মুখ থেকে যা বলে, মা মা আমার যদি এটা একটু দেবে, সাথে সাথে হ্যাঁ হ্যাঁ তুই বাবা, আমার মেয়ে কোথায় ভালো থাকবে, আমার মেয়ে, মা ভাইয়ের জন্য একটা রুদ্রাক্ষর মালা নিয়েছি, মানে ব্রেসলেট নিয়েছি, মা বাবার জন্য একটা নিয়েছি, মা শর্মির জন্য একটা নিয়েছি, উলের মাফলার, মা তোমার জন্য একটা নিয়েছি, মানে এই যে মা মা বাবা, মা বাবা ভাই শর্মি, এই যে বাইরে গিয়ে এই এগুলো হচ্ছে আত্মার টান, এগুলো হচ্ছে ভালোবাসা, এগুলো এই যে একে অপরের প্রতি ফিলিংস। আর ও তো ওর স্বামীর ব্লগই দেখে না, এটা সবার মুখে শুনি, কিন্তু ফোকলা বলেছে ওর স্বামীর ব্লগ ও মাঝে মাঝে দেখে শুধু বাচ্চাটাকে দেখার জন্য। তাহলে সেখানটায় বাচ্চাটা যখন অসুস্থ, সেই ব্লগটা ও দেখেছে কি দেখেনি, দেখো ওর দেখুক না দেখো, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারোর না কারোর ভিডিও তো চোখে যাবেই, কারণ ওকে নিয়ে এখন জুতো লাতি ঝাঁটা কানমোলা থাপ্পড় দেওয়া হচ্ছে, তাহলে কোনো না কোনো ভিউয়ার্সের, কোনো না কোনো ক্রিয়েটার্সের ভিডিও, তাহলে একটু আমার ছেলেটার শরীর খারাপ কই দেখি তো, সেটাও তো মানুষ করে। এই হলো অ্যাকচুয়ালি এতটাই আন্যাংলা, এতটাই ইতর অসভ্য, এ শুধু এর কথা ভাবে, এ কী করে খাবো, কী করে পরবো, কী করে ঘুমাবো, কী করব, কী হাহা, আর কী কী হাহা আছে, আর কী কী হাহা দেখাবো, আর কোথায়, আর কত আনন্দ আছে, আর কোথায় আনন্দ দাও, আনন্দ দাও, আরও কোথায় কোথায় আছে আনন্দ, আনন্দ কই, আনন্দ কই, আনন্দ, আনন্দ দাও, আরও আনন্দ দাও। আরে আনন্দ হাঁপিয়ে গেছে ওকে আনন্দ দিতে দিতে, ওর জীবনে আনন্দ ফুরাতে চাইছে, মানে আনন্দ, ওকে আনন্দ দিতে 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 আনন্দ নিজে নিরানন্দে পরিণত হয়ে গেছে, তবু ওর আনন্দ করা ফোরাচ্ছে না। আমি আমার ফিলিংসগুলোই তোমাদেরকে শেয়ার করি, যখন অপর প্রান্তের কোনো রকমের নোংরামি বা অমানসিক বা বলতে পারো নিষ্ঠুর পাষণ্ড অমানবিকের কিছু মুহূর্ত দেখি। এর মা, মানে এই টেপির মা কি করে খায় দায় ঘুমায় জানি না, যার মেয়েকে মার্কেটে এইভাবে নিলাম করা হচ্ছে। টেপি কি করে খায় দায় ঘুমায় জানি না, যার বাচ্চা মা ছাড়া বড় হচ্ছে, এবং বাচ্চা যখন অসুস্থ হচ্ছে, বাচ্চার যখন মন খারাপ করছে, বাচ্চার কোনো না কোনো সময় মন খারাপ করলে মা তো অনেক অনুভব করতেই পারে, বাচ্চার কীভাবে পড়াশোনা হচ্ছে, বাচ্চার আদৌতেও ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে, মায়ের কোনো হুঁশ নেই। এও এক ধরনের মা। তাদের আবার ঠাম্মি আছে, ঠাম্মির ছেলে মেয়ের কর্তব্য কী করেছে আমরা দেখিনি জানি না, কিন্তু ঠাম্মি এই যে নাতনি কাজ করে, নাতনির মানে নাতনির মা কাজ করে, নাতনির বাবাও কাজ করে, নাতিও কাজ করে, তারপরেও ঠাম্মিকে লোকের বাড়ির বাসন ঘষার জন্যে বছরে 9 মাস করে বাইরে থাকতে হয়, বছরে 9 মাস করে বাইরে থাকতে হয় শুধু লোকের বাড়ির বাসন মাজার জন্যে। হ্যাঁ, লোকের বাড়ি বাসন মাজা, তার বাড়ি রান্না করে দেয়া, তার বাড়ি ঘর ঝেঁটিয়ে দেয়া, এইসব কাজ করার জন্যই মা ঠাম্মিকে বাইরে পড়ে থাকতে হয়। এটাই হচ্ছে ওদের কর্ম ব্যবস্থা, এটাই হচ্ছে ওদের কর্ম।
এটাই হচ্ছে ওদের আসল পরিচয়, আসল ব্যাকগ্রাউন্ড। তো সেই যাই হোক, এগুলো ওর ব্লগিংয়ের মাধ্যমে তুলে ধরে আমাদের কাছে, আমরাও দেখি, দেখার পর আমাদের মতো মতামত বিলিয়ে বেড়াই। একেবারে জঘন্য ফ্যামিলি, জঘন্য থেকে জঘন্য ফ্যামিলি। আর অন্য কোনো ফ্যামিলির বিষয় তো আমি বলতে আর পারবই না, কারণ আমার বলার রুচি থেকেও সে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, বাচ্চার অসুস্থ নিয়ে বহিনের ভিডিওতে একটুখানি এক ঝলক দেখলাম। বহিন ভিডিও দেখি আমি, তো ভিডিওটা একটু দেখি। তা এখন কম বেশি চুনার ভিডিও দেখি, ভালো লাগে মাঝে মাঝে। যাই হোক, যা ওর মতামত যেভাবে রাখে ভালো লাগে। কন্ট্রোভার্সি মানেই যে সবার মতামত এক থাকবে, একই রকম হবে তা নয়। তো যেই জায়গায় বহিনের ভিডিও দেখলাম যে অনেকে ভিউয়ার্স বলছে যে কেসের ডেট থাকলেই নাকি বাচ্চাটা অসুস্থ হয়। দেখো, ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, আর বাচ্চা অসুস্থ হওয়ার কোনো টাইম থাকে না। এটা পার্টিকুলার কোনো টাইম নেই যে অমুক দিনে হবে, অমুক দিনে হবে না, বা অমুক তারিখে হবে, অমুক তারিখে হবে না। এটা সবসময় হয় পরিবেশের উপরে। অনেক সময় জল বেশি ঘাটলে হয়ে যায়, আর ও ঘামে, ও প্রচণ্ড ঘামে, অতিরিক্ত চঞ্চল, আর বাইরে রোদ থোদ। আমি এটা চুনার ভিডিও থেকে একটুখানি জানলাম, আমি কিন্তু সত্যিকার ওর ভিডিও কী আছে আমি ডিটেলস জানি না। যে বাচ্চা রোদের মধ্যে কোনো কুকুর টুকুর ওরা কিনতে গেছিলো বা দেখতে গেছিলো, সেখানে ঘেমেছে, জল খেয়েছে, বা বাইরে রোদে গেলে অনেক সময় হয় কি একটু জল খেয়ে নিল বা একটু আইসক্রিম খেয়ে নিল, আর ঘামছে দরদর করে, তার ভেতরে হয়তো বাইরে থেকে ঘেমে টেমে আবার ফট করে বাইকে হলে গাড়িতে বসলে হাওয়াটা লেগে গেল, আর 4 চাকা হলে সেই গাড়িতে ঢুকলে এসির হাওয়াটা লেগে গেল, এতে অনেক সময় শরীর খারাপ হয়। আমি কিন্তু এটা আন্দাজে বললাম, কারণ চুনার ভিডিও থেকে যেটুকু বুঝলাম যে বাইরে গিয়েছিল, তারপরে জল ঠল ঘেটেছে বা জল ঠল গায়ে ঢেলেছে, যেখান থেকে ওর ঠান্ডাটা লেগে গেছে। তো এটা ঠান্ডা লাগাটা বা ভাইরাল ফিভার বা এই যে হঠাৎ করে ওয়েদার চেঞ্জের জন্য যে বাচ্চাদের অসুস্থতা, এটার ভেতরে কোনো ডেটের বা কোনো কিছু না। মোটামুটি 2-3 মাস অন্তর প্রত্যেকটা বাচ্চাই একটু গাছাড়া, একটু 19-20 ওদের শরীরের হেলদোল হয়। তাই এটা কখনোই কেসের সাথে আসে বা যায় না, এটা আমার মনে হলো। যেহেতু আমাদের ঘরেও বাচ্চা আছে, সুস্থ হয়তো গেল সুস্থ, সেই দিনও থাকলো সুস্থ, পরের দিন হঠাৎ করে শরীর খারাপ, এমন মারাত্মক শরীর খারাপ আমাকেও দৌড়াতে হচ্ছে। তো এইগুলো ন্যাচারাল, বাচ্চাদের শরীর খারাপ কখন হবে সেটা নিয়ে কেউ বলতে পারে না যে কেসের ডেট আছে বলেই শরীর খারাপ। তবে অবশ্যই আমরা পছন্দ যখন করি না, তখন তাকে নিয়ে আমরা আর বলো না, শরীর খারাপকে তোরই হয়েছে, ওই কেসের ডেট আছে না, ওখানে যাওয়ার ভয়েই ওই রকম। এগুলো আমরা একটু পরনিন্দা পরচর্চা করার ভেতরে এগুলো আমরা একটু ঢুকিয়ে থাকি। এগুলো হচ্ছে আমাদের বলতে পারো মনের ওর প্রতি হিংসা বা ওর প্রতি রাগ বের করার একটা রাস্তা, জারিয়া। তাই এটা নয়, বাচ্চা যখন তখন অসুস্থ হতে পারে। এটা তোমাদের ঘরেও যদি বাচ্চা থাকে তোমরাও জানবে। যারা বাচ্চার মা অন্তপক্ষে তারা এরকম কিছু বলো না, কারণ যে কোনো কথা লজিক্যালি বলো না, ভালো লাগবে। আমরা তো এখন সবাই লজিক দিয়েই সব কিছু বুঝিয়ে একবারে ঝেড়ে ঝুড়ে দিতে এসেছি। তো এবার এটা মোটামুটি আমার টেপি পাগলির ব্লগ শেষ। টেপি পাগলির বান্ধবীর সাথে দেখা হয়েছে। হ্যাঁ রে টেপি পাগলি, তোর বান্ধবীর হাজবেন্ড বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করছে, তো তুই তাকে বলেছিস তুই উদ্বাস্তু, তোর না আছে ঘর, না আছে বর, না আছে চয়েস করা কোনো প্রেমিক, তুই যে একবারে ডানা মেলে একবারে নানান ডালে বসে থাকা সেই পাখি বলেছিস? হ্যাঁ বলেছিস টেপি? তোর বান্ধবীকে যে গরম চা খাওয়ালি, চা খাওয়াতে খাওয়াতে বান্ধবীকে এটা বললি না, এই বান্ধবী তুই সংসার করিস, এই তোর সংসারে তোর স্বামীর সঙ্গে বনিবনা হয়, এই তোর স্বামীর সঙ্গে রাগারাগি হয় না, এই তোর বাচ্চা আছে, এই তুই তো বাচ্চাকে নিয়ে সংসার করছিস, হ্যাঁ এই তুই বাচ্চাকে রেখে মাঝে মাঝে তোর বাপের বাড়ি গিয়ে 1-1.5 মাস থেকে আসিস, জিজ্ঞেস করলি না কেন? হ্যাঁ টেপি, তুই যে সৃষ্টি ছাড়া তুই যে এইরকম সেই কী বলে না, তৈলঙ্গ সন্ন্যাসিনী, তুই বলেছিস যে জানিস তো আমি তো সব ছেড়ে চুড়ে এখন আমাকে একবারে উলঙ্গ করে আমি একবারে হাটে বাজারে নিজেকে বিক্রি করছি।
একবারে আমাকে তো লোকে জুতো ঝাঁটা লাথি কিল চর থাপ্পড় মারতে কেউ চাচ্ছে না, কেউ না। আমি এমন এমন কীর্তি করেছি, আমি আমার প্রথম হাজব্যান্ডকে ছেড়েছি, আমি তারপরে তাকে ডিভোর্স না নিয়ে আবার দ্বিতীয়বার বিয়ে করে ফেলেছি, দ্বিতীয়বার বিয়ে করেও প্রেমিকের সাথে ইন্টু ইন্টু খেলছি, তাতেও মন পোষাচ্ছে না, আবার মাঝখানে 3টে চ্যাটিং ফ্রেন্ড ধরে ফেলেছি, আর একটার সঙ্গে দুটোর সঙ্গে চ্যাটিং করেছি, আর একটার সাথে একটু কিস হাগ মানে কিছু আর একটু জড়াজড়ি এগুলো করে ফেলেছি। এমন মানে আমি জানি না আমার শরীরের ভিতরে এত আগুন কেন, এত আগুন কেন, আমি আগুনটা বোঝাতেই পারি না। মানে মোটামুটি পুরুষ দেখলে আমার শরীর হট হতে শুরু করে, হট। এই যে এটা বেশ চাইনিজ সিনেমা বা ইয়েতে হচ্ছে আই এম হট, আমি আমার হট লাগছে, আমি এখন হট ফিল করছি। এই হট, এটা হট সবসময় ও পুরুষ দেখলে হট হয়ে যায়। এই 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 গল্পগুলো করিস কি তার বান্ধবীর কাছে? টিপি টিপি টিপলু, এই গল্পগুলো করনি বান্ধবীর কাছে? অনামুখী, অসভ্য, ইতর, জুতো মেরে মুখ ভেঙে দেবো, একবারে জুতিয়ে গাল লাল ফাটিয়ে দেবো। অসভ্য, ইতর, নোংরা। ক্যামেরা খুলবি আর জুতো পেটা করবো, ক্যামেরা খুলবি আর জুতো পেটা করবো। জানোয়ার কোথাকার, ওর ব্লগ দিচ্ছে, নির্লজ্জ, বেহায়া, অসভ্য। যেমন ওর মা নির্লজ্জ বেহায়া, তেমনও লজ্জা করে না তোরা যে ব্লগ ছাড়িস? হ্যাঁ, ব্লগটা করিস কী করে? তোর হত্যা করে খসে পড়ছে না? তোর ছেলের যে এরকম শরীর খারাপ দেখার পর তোর মনের ভিতরে হাহাকার লাগেনি? ও বাবা, ক্যামেরায় দেখালেই কি মনের হাহাকার বোঝানো যায়? ভেতরে ভেতরে হয়, ও আবার বোঝায় না। দেখলা না, ও এতগুলো প্রেম করে অতজনের ওগুলো সব ঢুকিয়ে ফেলেছে, তাও লোককে বুঝতে দিয়েছে না। ও আবার ভেতরে যা করে ওপরে কাউকে বুঝতে দেয় না। ও ভেতরে কাঁদে আর ওপরে হাসে, কি সুন্দর হেসে ব্লগ দেয়। এটা হচ্ছে ওর ট্র্যাজেডি। ওই পারে, ওই সব কিছু পারে। এইটাই করে ওদের নাচনি কুদুনির ব্লগ শেষ হলো। নাচনি কুদুনি, আর ওর কমেন্ট বক্সে একটা কমেন্ট পেয়েছি, বেশ সুন্দর লাগলো। এই নার্সারিতে ভর্তি হয়ে জায়গা, আদো আদো কথাগুলো কবে কমবে? কমবে না। ওই তো ওই আদো আদো কথা বলেই তো নেকি নেকি ষষ্ঠী হয়ে ঘুরে বেড়াবে। ওই এরকম এমন ক্যাবলা নেকি ষষ্ঠী নিজেকে দেখায়, আবার মাঝে মাঝে সিরিয়াস কথা বলবে। ও যখন ওই মাঝে মাঝে সিরিয়াস কথা বলে না, আর এক এক সময় এমন ভোলাপান্থী হয়ে ভিডিও সাউন্ড দেয়, মনে হয় মানে ঠাঁটি একবার মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে মনে হয় ফাটাস ফাটাস করে বাড়ি বাড়ি ওর ঠোঁট দুটোর উপরে। নির্লজ্জ, বেহায়া, অসভ্য। তো যাই হোক, এটা ছিল আমার টেপির প্রতি ক্ষোভ, রাগ, আক্রোশ, মনের জ্বালা। ওকে পিটিয়ে পিটিয়ে আমি আমার মনের জ্বালা মেটাবো। আর চলে গেল এদিকটাই আমার টেপির খবরাখবর। ও বহিন বলেছে যে একদম এইসব অসভ্য মায়ের কাছে, এইসব জানোয়ার মায়ের কাছে যেন বাচ্চা কখনো না যায়। থ্যাংক ইউ সো মাচ। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। ওই অপদার্থ শুধু খাবে, পোশাক কিনবে, একদম ওকে ঠিক বলেছিস। জোকার, ঠিক বলেছিস, তুই ঠিকই বলেছিস। একটা জোকার কোথাকার, একটা নোংরা পোশাক, কি চয়েস, কি কালার জ্ঞান, কি চয়েস। ছি, ও যে বস্তির মাল। আর ও 420, ও যে একেবারে ওই পোলের নিচে দাঁড়িয়ে থেকে আও আও যারা আও, ও একদম ওই কোয়ালিটির। ওর প্রত্যেকটা পোশাকে এখন ফুটে উঠছে, বুঝেছ? মুখোশ পড়েছিল, মুখোশ। এই মুখোশ পরে থাকা কথা বললেই আমার একজনের কথা মনে পড়ে যাচ্ছে, ঢেপির কথা, মানে বলদির কথা। কারণ কালকে দিদিভাই আমায় ফোন করেছিল। আমি তোমাদেরকে এই কথাটা বলার একটাই কারণ যে তোমরা আমাকে ভুল বুঝো না। আর শোনো, এখানটায় এটা আমার চ্যানেল, এখানে আমার অস্তিত্বটা যে কতটা সঠিক বা কতটা বেঠিক সেটা তোমরা যথেষ্ট পরিমাণে জানো। সেখানে আমার মনে হলো কিছুটা তোমাদেরকে ক্লিয়ার করে দিই। আর দিদিভাই কালকে রাতে ফোন করেছিল, দিদিভাই বারবার বলছে যে এই ঝামেলা বন্ধ হোক। দেখো, আমি যে ঝামেলা করি না সেটা তোমরা খুব ভালো করে জানো। প্রত্যেকটা লোক তার কমেন্ট বক্স, আমার কমেন্ট বক্স, বা এমনকি প্রত্যেকটা মানুষ ভিডিওর মাধ্যমেও বলে দিয়েছে না, সত্যি সীমা কাউকে পোক করে না বা সীমা কাউকে নিয়ে পড়ে থাকে না। আমার কন্টেন্ট যেটা, আমার টেপিকে
ঠাটিয়ে মারতে 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 ওকে সোজা করতে করতে আমার ভিডিও আরামসে চলে যাবে, আরামসে। টেপি আছে, টেপির সাঙ্গপাঙ্গ আছে, হ্যাঁ, লটঘট আছে, এই দিক আছে, ওই দিক আছে, আরে যেই সব আছে। তারপরে লাইভ আছে, দরকার পড়লে মঙ্গলা মা আছে, মঙ্গলা মায়ের চুলের মুঠি ধরে টেনে নিয়ে এসে একবারে মঙ্গলা মাকেও দেব ধুমাধুম বসিয়ে, সব আছে। সরি, মঙ্গলা মাকে নয়, সরি 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 সরি, মানে এই যে অ্যাকচুয়ালি মঙ্গলা মাকে ভাঙিয়ে যারা মিথ্যে অপপ্রচার করছে বা মঙ্গলা মাকে সামনে রেখে এই যে মিথ্যে খেলা যেগুলো খেলছে সেগুলো, সরি মা মঙ্গলা, জয় মা মঙ্গলা, কান মলে নিচ্ছি, ঠাকুর পাপ নিও না, যদি কোনো কিছু বললে ভুল বলে থাকি পাপ নিও না ঠাকুর। জয় মা কালীর জয়, জয় জয় মা কালীর জয়, জয় মা কালীর জয়, জয় মা তারা। তাই সেটা মানে আছে, অনেক কন্টেন্ট আছে, সেসব নিয়ে আলোচনা করব। আবার কি টেপির মা দুটোকে নিয়ে প্যাদাতে দিন ফুরিয়ে যাবে আমার। তো সেই জায়গায় তোমরাও অনেক কমেন্ট বক্সে বলেছো যে সীমাদি পাত্তা দিও না, পাত্তা দিও না, পাত্তা দিও না, পাত্তা দিও না। দিদিভাইও চাইছে না আমি ওকে নিয়ে আর কোনো ভিডিও করি, সেই কারণে ওকে নিয়ে আমি আর সেই কোনো ভিডিও করব না। ওর মতো করে আমাকে যতক্ষণ পারবে বলে যাবে, কিন্তু ও বলবে তোমাদেরকে শুধু আমি একটা দায়িত্ব দেব, তোমরা ওখানে শুধু লিখে আসবে তুমি বলছো, সীমাদি কিন্তু কিছু বলছে না। নাম্বার 1 তুমি বললে, সীমাদি কিন্তু এখনও কোনো জবাব দিল না। নাম্বার 2 আবারও তুমি বললে, সীমাদি কিন্তু এখনও এই বিষয় নিয়ে কোনো কথা বললো না। নাম্বার 3 আবারও তুমি বললে, সীমাদি কিন্তু এখনও তোমার এগেনস্টে কোনো ভিডিও নামায়নি। নাম্বার 4 আবারও তুমি সীমাদিকে নিয়ে ভিডিও করলে, সীমাদি কিন্তু তোমাকে নিয়ে একটা ওয়ার্ডও বলছে না। নাম্বার 5 এখনও তুমি সীমাদিকে নিয়েই পড়ে আছো, সীমাদি কিন্তু তোমার কোনো ভিডিওর অ্যান্সার দিচ্ছে না। এরকম করে তোমরা নাম্বার দিয়ে ওকে বলে আসবে ও কটা ভিডিও আমার এগেনস্টে নামাচ্ছে, অথচ আমি ওকে কিছু বলছি না। তারপর ও যদি না থামে, তারপর আমি কি বলবো সেটা অবশ্যই সবাই শুনবে। তখন আর কোনো দোষ দিদিভাই আমার দিতে পারবে না, না সীমা তুমি কেন অহেতুক ওকে নিয়ে ভিডিও করছো বা কেন। এটা আমি তোমাদেরকে দায়িত্ব দিলাম, আমার তরফ থেকে আমি একটু দায়িত্ব দিলাম। আর দিদিভাইকে আমি কথা দিয়েছি যে না আমি ওকে নিয়ে কোনো ভিডিও করব না, কিন্তু লাস্ট আমি এই ভিডিওর অ্যান্সারটা হয়তো দেব। মায়াপুরে আমার থাকা, আমি আজ পর্যন্ত কোনো দিন মায়াপুরে নাইট স্টে করিনি, কোনো দিন না। কোনো রকমভাবে কোনো বাইরের হোটেল বলো বা মন্দিরের ভেতরের হোটেল বলো, আজ পর্যন্ত 1 নাইট কোনো দিন আমি মায়াপুরে স্টে করিনি। কারণ আমার বাপের বাড়ি নবদ্বীপ ছিল, নবদ্বীপ থেকে নৌকা করে মায়াপুরে এসে ইজিলি ঘুরে বাড়ি ফিরে যাওয়া যায়। আমার বাড়ি বিয়ের পর আমার বাড়ি কৃষ্ণনগর হয়েছে, কৃষ্ণনগর থেকেও ইজিলি মায়াপুর ঘুরে বাড়ি ফিরে আসা যায়। তো সেই মতো অবস্থায় আমি কোনো দিন মায়াপুরে এখনও অবধি নাইট স্টে করিনি। এই আমার বয়স প্রায় 46 এর কাছে, আমি এখনও অবধি মানে 45 ক্রস করেছে, আমার 46-এর কাছে আমার বয়স হবে, তাই সেইখানে এখনও অবধি আমি কোনো দিন ইয়েতে গিয়ে নাইট স্টে করিনি। আর বাড়ি থেকে আমি কোনো দিন বেরিয়ে গিয়ে 3 মাস টানা 3 মাস কোথাও সংসার পাতিনি। হয়ে গেল কটা? 2টো বললাম। একটা বললাম আমি কোনো দিন মায়াপুরে নাইটই স্টে করিনি, সে মন্দিরের ভেতরে হোক আর মন্দিরের বাইরে হোক। আমি একটু মনে করছিলাম যে কোনো দিন কি ছোটোবেলায় বা বড়োবেলায় কোনো দিন গেছি কি, তো মনে করে দেখলাম না আমি কোনো দিন যাইনি। মায়াপুরে আমাদের প্রচুর, আমার গুরু মানে যেহেতু মায়াপুর থেকে কীর্তন করতাম আমি, সেই জায়গায় আমাদের মায়াপুরে ভেতরে একটা জায়গা মেন মন্দির আছে, তোমরা যেগুলো যেতেই পারবে না, সেখানে প্রভুরা আমাদের নিয়ে যেত, ওখানে ক্লাস করাতো, তারপরে ফ্রিতে প্রসাদ খাওয়াতো এবং আমাদের স্পেশাল প্রসাদ খাওয়াতো যেগুলো সমস্ত ফ্রি ছিল। তারপরে স্পেশাল অনুষ্ঠানে নেমন্তন্ন করতো। সেই সময় সাধারণ মানুষরা কিন্তু মেন মন্দিরে প্রবেশ করতে পারবে না। 151 রকম করে ভোগ যে যেরকম করে প্রভুপাদের কাছে এদিকেও দেওয়া হতো, ওইদিকে শ্রীকৃষ্ণের কাছেও দেওয়া হতো। সেই সময় কিন্তু মন্দির প্রায় বন্ধ থাকতো। ভেতরে মন্দিরের
আশেপাশের লোক বা ভক্তরা, একদম মন্দির সাংগঠনিক লোকরাই কিন্তু সেই সময় ভেতরে প্রবেশ করতে পারতো। সেই সময় কিন্তু আমাদেরকে প্রভুরা নিয়ে যেত, ইনভাইট করতো। আর সেই সময় কত মাতাজিরা নানান রকম প্রসাদ, মানে তুমি খেয়ে ফোরাতে পারবে না এত প্রসাদ। শুধু ওই প্রসাদ না, তাছাড়াও মানুষ নিজের ঘর থেকে পিঠে পুলি, মানে যেহেতু কৃষ্ণ নানান রকম খাবার পছন্দ করতো, তাই কেউ পিঠে বানিয়ে নিয়ে যেত, কেউ দুধের কোনো মিষ্টি বানিয়ে নিয়ে যেত, কেউ নাড়ু, কেউ লাড্ডু, নানান রকম আর এত টেস্টি টেস্টি খাবার, আর সব দুধ ঘি মাখন ছানা এইসব জাতীয়, যেহেতু ননি খেতে ভালোবাসতো সেই এরকম জাতীয়। তো সেই সময়ও আমাদের ইনভাইট করতো, আমরা গেলে এরকম পোশাক পেতাম, খুব খুব আনন্দ হয়েছে। কিন্তু কোনো দিন আমি রাতে বসবাস করিনি, না 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 না। আর কোনো দিন সংসার ছেড়ে আমি টানা 3 মাস কোনো দিন কোথাও গিয়ে, এখানে হ্যাঁ বরকে ছেড়ে রাগারাগি করে আমি মাঝে মধ্যেই আমার বান্ধবীর বাড়ি, মানে আমার শুধু কৃষ্ণা বান্ধবী না, কৃষ্ণা বান্ধবী তো সুব্রত অসুস্থ হওয়ার পর এসে, আমার কৃষ্ণনগরেও বান্ধবী আছে যার নাম সন্ধ্যা। আমি ভিডিও লাইভের মধ্যে ভিডিও কল, মানে ফোন করে এক এক সময় শুনেছি, একদম আমার বাড়ির কাছেই। মানে সুব্রত মজুমদার তখন ওই সন্ধ্যার বাড়ির সামনে দিয়ে দোকানে যাবে, সন্ধ্যা বাড়ির সামনে দিয়ে দোকান থেকে আসবে, ফোন করবে কী হলো রাগ কমেছে বাড়ি আসবে না, ফোন করবে। আবার আমার বান্ধবীর সাথেও সুব্রতর ভালো ভাব, বান্ধবীকে বলছে কী হলো আপনার বান্ধবীর কবে রাগ কমবে, বাড়িতে আসতে বলেন, এরকম এরকম আমি থেকেছি। কিন্তু কোনো দিন একেবারে সুব্রতকে ছেড়ে টানা 2 মাস না 2.5 মাস আমি আমার বাপের বাড়ি ছিলাম, যেটা আমার বাড়ি থেকে একদম 5-7 মিনিটের রাস্তা। আমার বাড়ির কাজের লোক আমার বাপের বাড়ি গিয়ে কাজ করতো। মোটামুটি আমি নেই, আমার ছেলে মেয়ে বগল দাবাই করে নিয়ে আমি বাপের বাড়ি উঠে গেছি, মানে বাড়ি এখানে তো কাজ নেই, আর সুব্রত তো তালা দিয়ে দোকানে, কী কাজ করবে তখন ওর কাজ, তখন ও কিন্তু আমার বাপের বাড়ি, এবার কাজের মেয়ের বাড়ি হচ্ছে আমার বাপের বাড়ি আর আমার বাড়ির মিডিলে। ওর আমার বাড়ি আসতেও যতক্ষণ সময় লাগবে, আমার বাপের বাড়ি যেতেও ততক্ষণ সময় লাগবে, তাই ও আমার বাপের বাড়ি কাজে চলে যেত যখন আমি ওখানে থাকতাম। তাই আমার বাপি অসুস্থ থাকাকালীন, ওই যে বললাম সুব্রত মজুমদারের শুধু বউ চাই, কিন্তু বউ না না, নো নো নো, আমার বাপির ওইসব কোনো কম্প্রোমাইজ নেই। তাই আমি এরকমই, তো তখন আমি আমার বাপের বাড়ি টানা 2 মাস, প্রায় 2 মাস 2.5 মাস ছিলাম। আমার বাপি মারা যাওয়ার পর শ্রাদ্ধ শান্তি করে লোক খাওয়া দাওয়া হয়ে গেছে, তার পরের দিন আমি বাড়ি ঢুকেছি। তো এটা আমি, আর গয়নার কথা, প্রচুর গয়না আমাকে সুব্রত মজুমদার বানিয়ে দিয়েছে। হ্যাঁ, মানুষের কারণে আমি প্রচুর গয়না বিক্রি করে দিয়েছি, এটা সত্যি কথা। তবে হ্যাঁ, একদম মাম্পির সেভ করা আছে, যেগুলো লাগবে সেগুলো। আচ্ছা, আর তাছাড়া আমি নিজেও অনেক বানিয়েছি, আমাকে সুব্রতও অনেক বানিয়ে দিয়েছে। আর আমার সবসময় আমি কিছু করতাম, একটু উচাটে টাইপের ছিলামও, বলেছি আমি ভীষণ উচাটে বদমাশ, এবং যেটাই করতে না করবে সেটা বেশি করে করা, মানুষের উপকার করা, মানুষের জন্যে, মানুষের দুঃখে কাতর হয়ে পড়াটা, এটা আমার হবির ভেতরে। আর এর জন্য আমি একটু দুঃখ প্রকাশ করি না, কষ্ট হয় না, রাগও হয় না, আর আমি নিজেকে কন্ট্রোলও করতে পারি না। আর লোভ একদমই নেই, না একদমই নেই। যে গেছে, যেগুলো চলে গেছে বলে কি আফসোস, না, যেগুলো গেছে তার বদলে আমি অনেক 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 কিছু পেয়েছি, একদম অনেক কিছু পেয়েছি। আমাকে ভগবান যদি ছোট্ট কিছু হারিয়েছে, তার বদলে এত ভালো কিছু দিয়েছে, ওই ছোট্ট হারানোটার প্রতি আমার কোনো দুঃখ বা আফসোস হয়নি। আর আমি এখনও অবধি সেই ভাগ্যেও হয়নি যে সুব্রত মজুমদারকে ছেড়ে অন্য কারোর সাথে গিয়ে, ভাগ্য হয়নি অন্য কারোর সাথে গিয়ে একবারে টানা সংসার 3 মাস, না, সত্যি বলছি, অন গড এখনও অবধি এই সুযোগ আসেনি। তবে এখন আমি ভাবছি হয়তো সুব্রত মজুমদারকে ছেড়ে, আমি সংসার ছেড়ে 2-3 মাসের মধ্যে, 3 মাস তো সময় দিয়েছি সুব্রত মজুমদারকে, যে 3 মাসের মধ্যে আমি তোমার বাড়ি ছাড়ছি। এখন যদি সুব্রত মজুমদারের মায়া কাটাতে পারি, তাহলে 3 মাসের মধ্যে বাড়ি ছেড়ে দিচ্ছি, আর যদি মায়া না কাটাতে পারি তাহলে এই বাড়িতেই থাকছি। চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম, ওকে সময় দিলাম। আমি এখন আর ওর বিষয় নিয়ে কোনো ভিডিও নামাবো না। আর আমি কোনো দিন বাড়ি ছেড়ে, আমার ছেলে মেয়ে ছেড়ে, আমার সংসার ছেড়ে, আমার রাজত্ব ছেড়ে, আমার রাজপাট ছেড়ে আমি কোনো দিন কোথাও চলে যাইনি, একেবারে ছেড়ে দিয়ে চলে যাইনি। মাঝে মাঝেই ভেবেছি, একবার ব্যাঙ্গালোরে চলে গেছিলাম, মনে হলো যে আসবো না, চলে যাব, থাকবো না,
গিয়েছি এক বৃহস্পতিবারে, মানে এক মাসির সাথে আমি চলে গেছিলাম। তার সাথে আমি আর ফিরবো না, ওখানেই কাজ টাজ করবো, ওখানেই রান্না বান্নার কাজ মাজ করবো। বাঙালিয়ানা একদম 15-20 হাজার টাকা মাস গেলে বেতন দেবে, কোনো ব্যাপার না। 3 দিন না 4 দিনও হয়নি, সুব্রত মজুমদার ফোন করছে, পিঙ্কি বাড়ি আসো, তুমি না আসলে বোধহয় আমি না খেয়ে মরে যাব। পিঙ্কি আমার খুব শরীর খারাপ। আর সুব্রত মজুমদার আমি বাইরে বাইরে বেরোলেও অসুস্থ থাকে, কিন্তু না, এটা মিথ্যা কথা বলে আমায় নিয়ে এসছে, বললো আমি খুব অসুস্থ পিঙ্কি, তুমি চলে এসো, আমি খুব অসুস্থ, বরং তুমি আসো, এসে একবারে খাতা কলমের ডিভোর্স দিয়ে তারপরে তুমি তোমারটা নিয়ে তুমি তোমার মধ্যে, এটা হচ্ছে টোপ, আমাকে মাছের ছিপে তুলবে, সে টোপ ফেলে বাড়ি নিয়ে চলে এলো, ব্যাস হয়ে গেল। মানে এরকম আমি সুব্রত মজুমদারের উপর রাগ করে বহুবার থাকবই না, কিন্তু আমি কারোর হাত ধরে বেরোইনি, না, কোনো দিন কোনো পুরুষের সাথে বেরিয়ে যায়নি যে তার সাথে আমি সংসার পাতবো বলে, নো 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 নো, এটা হয়নি এখন অবধি। তো চলো, যদি আগামী দিন সুব্রত মজুমদারকে ছাড়িও, তখন আমি কিন্তু কোনো পুরুষের সাথে থাকবো না। থাকলে আমি আমার ছেলে মেয়ে নিয়ে সুন্দর করে থাকবো, ছেলে মেয়ে এই বাড়িও থাকবে, আমার কাছেও থাকবে, আসবে যাবে, একদম বিন্দাস। এখন আমি ফরেনারদের মতো লাইফস্টাইল কাটাবো, একদম ঝাক্কাস ফ্যান্টাবুলাস, এরকম লাইফস্টাইল কাটাবো, যে না মানি না, মানবো না, একদম ইনিমিনি জানি না, কোনো বাধা মানি না, আমার লাইফ আমি আমার মতো করে কাটাবো। অনেক সহ্য করেছি, তোমার অনেক অত্যাচার সহ্য করেছি, সহ্য করতে করতে 30টা বছর তোমার সাথে একসাথে নিচে থেকে গেছি, আর সহ্য করবো না, এগুলো বলবো, যা করবো বলবো। এগুলো হচ্ছে শোনো, নোকঝোঁক চলতেই থাকবে, তবে পার্সোনাল অ্যাটাক যদি আমাকে কেউ করে, আমি তাকে সময় দেব, তাকে মানে রিয়েলাইজ করার জন্যে যে আমি কিন্তু তাকে বলছি না, সে কিন্তু আমায় বলছে, কিন্তু যখন আমি বলবো তখন ধুমধারাক্কাই বলবো। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। হুম 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 হুম।